আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। এখনকার তরুণ প্রজন্ম দুঃসাহসী, রাষ্ট্র ও পৃথিবী গঠনের নেতৃত্ব দিতে প্রস্তুত। তাদের এই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী ওসমানী মিলনায়তনে ২১০০ পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এবার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৮ বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ নারী ফুটবল দলকে ২১০০ পদক প্রদান করা হয়। আতিকা রহমানের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২১০০ পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলচ্চিত্র অবদানের জন্য পদক পেলেন আজিজুর রহমান, মরণোত্তর। সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া, মরণোত্তর ও ফেরদৌস আরা। গবেষণায় মইদুল হাসান, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা। সাংবাদিকতায় মাহফুজুল্লাহ, মরণোত্তর। বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান, রিফাত নবী, মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা। সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী, সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ, মরণোত্তর শহীদুল জহির ও শহীদুল হক। সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম। ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়, তাদের সহযোগিতা করতে হবে। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। ছেলেরাও প্রস্তুত, মেয়েরাও প্রস্তুত। তিনি আরো বলেন, সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে, সবার জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা, প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সকল সুযোগ নিশ্চিত করা, মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোনো রকমে বিঘ্নিত না হয়। সংস্কৃতি মন্ত্রী মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, এবার নিরপেক্ষ দৃষ্টিতে যে পদক প্রদানের উদাহরণ তৈরি হলো তা আগামীতে যেন অব্যাহত থাকে। এরকম বড় ঘটনাগুলো যে কোনো জাতির মানুষ গঠনে বড় ভূমিকা রাখে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। সকালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। রাত ১২টা ১ থেকে ১২টা ৪০ মিনিট ভিভিআইপিদের জন্য এবং রাত ১২টা ৪০ মিনিট থেকে জনসাধারণের জন্য পলাশী প্রান্ত থেকে প্রবেশের জন্য গেট উন্মুক্ত করে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, নাশকতার কোনো তথ্য নেই। শুরু করা যায়। শহীদ মিনারের চতুর্পাশে ১ কিলোমিটার রেডিয়াসের ভিতরে আমাদের বিভিন্ন মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। এখন পর্যন্ত আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না। দর্শক, ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন কেন্দ্র করে নগরবাসীর চলাচলে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন। সেখানে আছেন সহকর্মী এআর বাদল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, জানাবেন কোন কোন সড়ক এড়িয়ে চলা পরামর্শ দিয়েছে পুলিশ, সেই সাথে জানাবেন ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে। সাথী, আসলে নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে। এখানে চারিদিকেই আমরা দেখেছি যে এরই মধ্যেই ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ব্যাপক নিরাপত্তা বাহিনীর যে সদস্য রয়েছেন তারা এখানে মোতায়েন রয়েছেন। আর প্রবেশের কথা যেটি বলছিলেন, যেসব সড়ক দিয়ে প্রবেশ করা যাবে না সেটি হচ্ছে বক্সিবাজার জগন্নাথ ক্রসিং সড়ক, টিএসসি শিববাড়ি ক্রসিং সড়ক, উপাচার্য ভবন, ভাস্কর্য ক্রসিং সড়ক। এই সব সড়ক
করা যাবে না, পায়ে হেঁটে চলাচল করা যাবে পলাশী ক্রসিং হতে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং, ক্রসিং দিয়ে এই পর্যন্তই আসলে এইসব রাস্তাগুলো বিধিনিষেধ রয়েছে। প্রবেশ করতে হবে পলাশী হয়ে এবং বের হতে হবে দোয়েল চত্বর দিয়ে এবং চাংখার পুলের এদিক দিয়ে বের হওয়া যাবে এবং গাড়ি পার্কিং করা যাবে জিমনেশিয়াম মাঠে। এটাতে শুধু ভিআইপিদের জন্য, মোকাররম ভবন মাঠ এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য, এবং নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং যেটা রয়েছে সেখানে সর্বসাধারণ যারা আসবেন তারা গাড়ি রাখতে পারবেন। আপনি দেখছেন যে শেষ সময়ের একেবারে যে চারুকলার শিক্ষার্থী রয়েছেন তারা এখানে আলপনা আঁকছেন। শহীদ মিনারের চারপাশ ঘিরে যে রাস্তাগুলো রয়েছে সেগুলোতে তুলির শেষ সময়ের আঁচড় চলছে। এখানে লাল, কালো, সাদা রং দিয়ে তারা আলপনা আঁকছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা এটি বলছিলেন যে সাদা শান্তি, কালো শোক এবং লাল যে রং রয়েছে সেটি আসলে সংগ্রাম এবং উত্তেজনাকে তারা বুঝিয়েছেন। প্রতি বছরই এই আলপনা আঁকা হয়ে থাকে এবং সেই সাথে এই উৎসবকে উদযাপনকে ঘিরে বিশেষ ব্যবস্থাপনা থাকে এবং আমরা জেনেছি যে শুরুতেই রাত 12:01 রাষ্ট্রপতি এবং তারপরেই প্রধান উপদেষ্টা এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরে যে রাষ্ট্রীয় অন্যান্য সংস্থা রয়েছেন তারা এবং উপদেষ্টা, এবার গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন তাদের পরিবারেরাও এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। তাদের জন্য বিশেষ ব্যবস্থাপনা রাখা হয়েছে। এরপরে আসলে সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই কেন্দ্রীয় শহীদ মিনার এই চত্বর। তো সাথে এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবার ঐক্যমত্যের ভিত্তিতে আত্মপ্রকাশ করবে বৈষম্য বিরোধী আন্দোলনে থাকা ছাত্রদের নতুন রাজনৈতিক দল। এটি ব্যক্তিকেন্দ্রিক দল হবে না। 24 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে দলের নাম ঘোষণা হবে বলে জানান অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, অনেকেই পদ চাচ্ছে, নেতৃত্বে বেশি লোক এসেছে বলে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। শাকিলা করিমের রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনে থাকা ছাত্রদের নতুন দল গঠনের উদ্যোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জল্পনা কল্পনা। আহ্বায়ক হিসেবে উপদেষ্টা নাহিদ ইসলামের নাম আলোচনায়, তবে সদস্য সচিব কে হবেন তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, সংগঠনের নানা মত থাকবেই, তবে সব সিদ্ধান্ত হবে ঐক্যমতের ভিত্তিতে। আমাদের ভিতরে কোনো পীর নাই, যেই পীর কোনো একটা কথা বললে ওইটা অবনত মস্তকে সবাই মেনে নিবে। এই জায়গায় নিজেদের ভিতরে দর কষাকষি হয়, মত পার্থক্য হয় এবং এটা আপনারা পর্যন্ত জানতে পারেন যেখানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সকল স্টেক হোল্ডার আছে। অনেক লিডারশিপ ক্রিয়েট হয়েছে, আমাদের অনেক অপশন আছে। আমরা আমাদের সবাই ফোরামে একসাথে বসবো, বসার পরে কে আসতে পারে ওটা নিয়ে সিদ্ধান্ত নেব। এখনো সিদ্ধান্ত হয়নি। এখন চলছে নতুন দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্র আর সংগঠনের নাম চূড়ান্তের কাজ। জনগণের আকাঙ্ক্ষা আর মতামতের ভিত্তিতেই এসব চূড়ান্ত হবে বলে জানান ছাত্র নেতৃবৃন্দ। যেন মাল্টিপল লিডারশিপ থাকে এবং অন্তত বাংলাদেশে আমরা 100 তরুণ নেতৃত্ব উপহার দিতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করছি রমজানের আগেই, অর্থাৎ এই মাসের মধ্যেই আমরা দলটা ঘোষণা করতে পারবো। আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে পুরো বাংলাদেশে, আপনার চোখে বাংলাদেশ। তো আমরা এই পর্যন্ত 3.5 লক্ষ লোকের কাছে পৌঁছতে পেরেছি এবং আমরা আশা করি যে ওর মধ্য দিয়ে জনগণ থেকে একটি নাম আসবে, ওইটা আমাদের এখনো সিলেকশন হয় নাই। তবে ছাত্রদের নতুন দলে স্বৈরাচারের দোসরদের কোনো ঠাঁই হবে না বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা। শাকিলা করিম, RTV, ঢাকা। সদ্য ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা কমিটি থেকে বেশিরভাগ শিক্ষার্থী পদত্যাগ করেছেন। পদত্যাগের সংখ্যা এরই মধ্যে 160 ছাড়িয়েছে। একই সঙ্গে কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন পদত্যাগকারীরা। বুধবার রাতে চাঁদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, যারা আন্দোলনের সক্রিয় ভূমিকা রেখেছে তাদের সঙ্গে যোগাযোগ না করে এই কমিটি ঘোষণা করা হয়। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা অবিলম্বে কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের আহ্বান জানান। গেল 18 ফেব্রুয়ারি মোহাম্মদ নাদিম পাটোয়ারিকে আহ্বায়ক ও সৈয়দ সাকিবুল ইসলামকে সদস্য সচিব করে 213 সদস্যদের চাঁদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়। 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। আপিল শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেল বলে জানান রিটকারী আইনজীবী সালাউদ্দিন দোলন।
তিনি বলেন, রাজনৈতিক কারণে আর যেন কাউকেই বঞ্চিত হতে না হয়। এর আগে বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন। এ সংক্রান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন। যথাযথ ব্যবহার করে আমাদেরকে নতুন স্বাধীন বাংলাদেশের সেবা করার জন্য দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ দেওয়ার জন্য আবেদন করছি। আমরা এই রায়ে সন্তুষ্ট এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি এবং আমরা যেটা দেখেছি যেই কোর্টে অবিচার হতো সেই কোর্টে আজকে ন্যায় বিচার ফিরে এসেছে। বিচার বিভাগের যে ক্ষতিটা হয়েছিল, বিচার বিভাগের যে দায়টা রয়েছে, সেই দায় থেকে কিছুটা হলেও দায় মুক্তি হবে আজকের এই রায়ের মধ্য দিয়ে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 10 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যার মামলার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক আইজিপিকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। তাকে 23 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা। বৃহস্পতিবার সকাল 10 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, যাদের মধ্যে অন্যতম সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান ও ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি। জঘন্যতম অপরাধী যারা, তাদের ব্যাপারে তদন্ত কার্য পরিচালনা করতে সময় লাগবে, কারণ প্রতিদিনই নতুন নতুন ভিকটিমরা আমাদের কাছে অভিযোগগুলো নিয়ে আসছেন এবং তাদের তদন্ত এবং তাদের বক্তব্য, তাদের এভিডেন্স কালেকশন করার জন্য আমাদের সময় দরকার। এই সময় শেষ হলে যথাসময়ে তাদের ব্যাপারে তদন্ত রিপোর্ট দাখিল করে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া যাতে শুরু করা যায়, সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অজ্ঞাত 500 জনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বাদী হয়ে নগরের খানজাহান আলী থানায় মামলা করেন। এদিকে দুপুরে ক্যাম্পাসে দুর্বার বাংলার সামনে বিক্ষোভ ও সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা। এ সময় তারা ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়নের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। এছাড়া ভিসি, প্রভিসি ও একজন পরিচালকের পদত্যাগ সহ হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। এই পরিস্থিতিতে হল ছেড়ে যাচ্ছেন অনেক শিক্ষার্থী। এদিকে প্রকৃত দোষীদের খুঁজতে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা সকল প্রকার রাজনীতিকে লাল কার্ড প্রদর্শন করতেছি। আমাদের উপর আবার হামলা হতে পারে। সরকারের কাছে আমাদের এটুকু আবেদন, যেন সরকার আমাদের নিরাপত্তাটুকুর ব্যবস্থা করতে পারে। যে 6টা দাবি আমাদেরকে পূরণ করতে হবে এবং সেটা একটা প্রপার নোটিশ জারি করতে হবে। 6 দফার প্রতিটি যতক্ষণ মেনে নেওয়া না হবে আমাদের আন্দোলন চলবে। রাজধানী মোহাম্মদপুর এলাকায় যৌথ বাহিনী অভিযানে 2 জন নিহতের ঘটনায় 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে মোহাম্মদপুর লাউতলা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে গ্রেফতারকৃতদের মধ্যে 2 জন নিরপরাধ বলে দাবি করেন স্বজন ও স্থানীয়রা। তারা জানান, এমন অভিযান অব্যাহত থাকুক, তবে যেন কোনো নিরপরাধ ব্যক্তি দোষী সাব্যস্ত না হয়। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ছিনতাই, রাহাজানি, হত্যা এই যেন নিত্যদিনের সঙ্গী রাজধানীর মোহাম্মদপুর এলাকার। 5 আগস্টের পর মোহাম্মদপুর এলাকা হয়ে ওঠে যেন এক সন্ত্রাসী কুড়িতে। মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে স্থির হয়ে ওঠে এলাকাবাসী। এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সারা দেশে অন্তর্বর্তী সরকারের নির্দেশে ডেভিল হান্ট অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে মোহাম্মদপুর লাউতলা এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এই সময় উভয় পক্ষের গোলাগুলিতে জুম্মন ও মিরাজ নামে 2 জন সন্ত্রাসী নিহত হয়। আহত হয় 2 সেনা সদস্য। আটক করা হয় 5 জনকে। স্থানীয়রা বলছেন, এমন অভিযানে কিছুটা স্বস্তি ফিরেছে এলাকায়। আরো যেগুলো আছে এগুলো যদি ধরে নিতে পারে আমরা আরো স্বস্তি কাজ করব। এই অভিযান না দিলে মনে হয় সন্ত্রাস চুরি চিন্তায় ভালো মানুষ রাস্তা দিয়ে হাইটা যেতে পারে না। এদিকে আটক 5 আসামির মধ্যে 2 জন নিরপরাধ বলে দাবি করেন পরিবারের সদস্য ও এলাকাবাসী। আমার জানা মতো 2টা ছেলে, মিরাজ নামের একটা ছেলে আর একটা ছেলে হলো শাহিন। ওই ছেলেটা খুব ভালো, কোনটা রেকর্ড নাই, কিছু নাই, মানে খারাপ মানুষের লাগে কি লাগে আমার ভালো ভাইটার ধরে লয়ে গেছে। আপনারা যদি বাইরে যায় জানেন তাও জানতে পারবেন, মানুষ লোকে ওরে চিনে।
খুব ভালো, আর ভিতরে কোনো খারাপ কোনো রিপোর্ট নাই। মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ আলী ইফতেখার হাসান জানান 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিরপরাধ কেউ থাকলে তা তদন্তে বের হয়ে আসবে। গুরুত্বপূর্ণ একটা ঘটনা যেখানে 2 জন মারা গেছে, এই মুহূর্তে তো বলা সম্ভব না যে আসলে তারা জড়িত কি জড়িত না, এটা প্রকৃত তদন্তের মাধ্যমে উঠে আসবে। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। লাউতলা এলাকার 6 নম্বর রোডের এই 9 নম্বর বাড়ির ছাদেই গতকাল রাতে যৌথ বাহিনীর হাতে নিহত হয় শীর্ষ 2 সন্ত্রাসী। এখনও সেই রক্তের দাগ মুছেনি। এলাকাবাসী বলছেন যৌথ বাহিনীর এই ধরনের অভিযানটি যাতে অব্যাহত থাকে। বিগত সময়ে যে সন্ত্রাস রাহাজানি এটি বন্ধে যাতে যৌথ বাহিনী আরও উদ্যোগী হয় এবং সেই সাথে শান্তি ফিরে আসে এলাকার মধ্যে, এমনটাই কামনা করছেন সকলেই। বিপুল দেবরাই, RTV, ঢাকা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 3টায়। আপাতত প্রতিপক্ষ নয়, নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে নজর শান্ত বাহিনীর। তবে ভারতের বিপক্ষে জয় পেতে নিজেদের সেরাটা দিতে হবে বলে মনে করেন অধিনায়ক। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। লম্বা সময় আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের বাইরে বাংলাদেশ। গত 2 মাসে অন্যান্য দলগুলো সিরিজ খেললেও টাইগাররা ব্যস্ত ছিল বিপিএল নিয়ে। বিরতি দিয়ে ক্রিকেটের পরাশক্তি ভারতের বিপক্ষেই নামবে এই সংস্করণে, তাও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে। এরপরও দল নিয়ে আত্মবিশ্বাসী শান্ত, ছেড়ে কথা বলতে নারাজ তিনি। ইন্ডিয়া বাংলাদেশ এরকম তো একটা এক্সাইটমেন্ট থাকে। আমার মনে হয় যে প্লেয়াররা এটা নিয়ে খুব বেশি চিন্তা করে না, প্লেয়াররা তাদের প্ল্যান কিভাবে এক্সিকিউট করবে এটা নিয়ে বেশি ফোকাস থাকে। তবে ভারতের মতো দলকে হারাতে নিজেদের সেরাটা দেওয়া ছাড়াও যে কোনো উপায় নেই, সেটাও অকপটে স্বীকার করলেন শান্ত। অল ডিপার্টমেন্টস উই হ্যাভ টু প্লে ওয়েল। আমার মনে হয় সব বিভাগেই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। কারণ সবশেষ কয়েক বছরে ওয়ানডেতে আমরা যেভাবে খেলেছি, আমার মনে হয় আমরা ভালো দল। As you mentioned, the condition quite similar. ভারতকে হারাতে হলে স্কোরবোর্ডে বিশাল রান তোলার বিকল্প দেখছেন না শান্ত, তাই টপ অর্ডার ব্যাটারদের বিশাল দায়িত্ব দেখছেন তিনি। স্পেশালি যারা উপরের দিকে ব্যাটিং করে, এদের লম্বা ইনিংস খেলাটা খুব ইম্পর্টেন্ট। যখন আমরা এই উপরের শুরুটা ভালো করতে পারবো, তখনই দেখা যাবে যে একটা বড় রান করা সম্ভব। সো অবশ্যই কালকে উইকেট কন্ডিশন সবকিছু মিলানোর পরে আসলে ওইভাবে আমরা ব্যাটিংটা করার চেষ্টা করব। এদিকে টুর্নামেন্টে কোনো ভুল করতে নারাজ রোহিত শর্মা। এক ম্যাচ হারলেই হিসেবের মারপ্যাচে পড়তে হয়, তাই প্রতিটা ম্যাচকেই গুরুত্ব দিচ্ছেন ভারতীয় অধিনায়ক। রাফি আমিন, RTV। দর্শক, দুবাই থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভারত ম্যাচের সব শেষ খবর জানাবেন সহকর্মী SM শাফায়েত। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শাফায়েত, বাংলাদেশ ভারত ম্যাচ ঘিরে দুবাইয়ে প্রবাসী দর্শকদের উন্মাদনা কেমন দেখতে পাচ্ছেন, আর জয়ের ব্যাপারে দর্শকদের প্রত্যাশা আমাদের সামনে একটু তুলে ধরবেন। ধন্যবাদ সাথী। যেমনটি বলছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির দামামা বেজে ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু বাংলাদেশের দর্শক এবং ভক্ত অনুসারীদের মধ্যে ক্রিকেটীয় একটা আনন্দের উৎসবের আমেজ কিন্তু সৃষ্টি হয়েছে। আজকে বাংলাদেশ ভারতের ম্যাচ যখন দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে দর্শকদের উচ্ছ্বাস আসলে ভাষায় প্রকাশ করার মতো না। শুধু আপনাকে দেখাতে চাই, এই মুহূর্তে আমার পিছনে দর্শকরা সারিবদ্ধ হয়ে দলে দলে ঢুকছেন এই মুহূর্তে স্টেডিয়ামে। তারা বাংলাদেশ দলের জয় নিয়ে এই পাকিস্তানের এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করতে চান, এটি তাদের প্রত্যাশা। এবং বাংলাদেশ দলও কিন্তু সেইভাবে প্রস্তুতি নিয়েছে। আমরা দেখেছি গত বেশ কিছুদিনে তাদের যে অনুশীলন, সেই অনুশীলনের মাধ্যমে তারা নিজেদেরকে পোক্ত করে নিয়েছেন এবং শক্তিশালী দল নিয়ে ভারতের বিপক্ষে খেলতে নামছেন। আমরা দর্শকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে বাংলাদেশ দলের দীর্ঘদিনের নানান ব্যর্থতা ঘুচিয়ে ভারতের বিপক্ষের এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু করে বাংলাদেশ দলের সেই সোনালী দিন আবারও তারা ফিরিয়ে আনবে। দর্শকদের মধ্যে এমনটাই প্রত্যাশা, তারা জয় নিয়ে ফিরতে চান। পক্ষান্তরে ভারতের দর্শকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে, যেখানে ভারত হাইব্রিড মডেলে দুবাইতে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে, তারাও জয় দিয়ে আসলে এই ম্যাচটা শুরু করতে চায়। সব মিলিয়ে বাংলাদেশের দর্শকদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, সেটি বোঝা যায় যখন টিকিট বিক্রি করার শুরু থেকেই একদম সব টিকিট শেষ হয়ে যায় কয়েক ঘন্টার মধ্যেই। অনেক দর্শক টিকিট পাননি, তারা এই টিকিট না পাওয়ার কারণে খেলা দেখতে আসতে পারছেন না। সেখানে বাংলাদেশি দর্শকদের সংখ্যাই বেশি যারা টিকিট পাননি। সর্বোচ্চ টিকিট পেয়ে আসলে স্টেডিয়ামে আজকে ভারতীয় দর্শকদের উপস্থিতিটাই সব থেকে বেশি থাকবে। আপনার মাধ্যমে আরো একটু জানিয়ে রাখতে চাই,
ইতিমধ্যে বাংলাদেশ দল এবং ভারত দল তারা স্টেডিয়ামে এসে উপস্থিত হয়েছে। দুবাই সময় দুপুর ঠিক 1টায় কিন্তু এই খেলা শুরু হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার। ইতিমধ্যেই গ্যালারিতে দর্শক যাওয়া শুরু হয়েছে। আমার পিছনেই ঠিক দেখতে পাচ্ছেন এটি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং এখান থেকেই সারিবদ্ধভাবে দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করছেন। সব মিলিয়ে এই টুর্নামেন্টটিতে আসলে বাংলাদেশের যেমন জয়ের বিকল্প নেই, নিজেদেরকে প্রমাণ করার এটিও একটি শ্রেষ্ঠ সময় এবং দর্শকদেরকে সর্বোচ্চ কিছু দেওয়ার এখনই একটি সময় বলেই সবাই মনে করছেন। এই ছিল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে ভারত বাংলাদেশ ম্যাচের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম খেলার সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।